ফুটবল বিশ্বকাপ ফাইনালের মহাযুদ্ধে মুখোমুখি আর্জেন্টিনা স্পেন, বিশ্ববাসীর চোখ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে স্বৈরাচার সরকারের কারফিউ জারি, দেশ জুড়ে সংঘর্ষে নিহত ২৬ তাজা প্রাণ। সাংবিধানিক সংস্কারে সহযোগিতা করছে না বিরোধী দল, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। গণভোটের রায় নিয়ে টালবাহানা সহ্য করা হবে না, হুঁশিয়ারি জামায়াতে। এবং শাপলা চত্বরে হত্যাযজ্ঞে ৬১ জনের মৃত্যু হয়েছে, জানালেন চিফ প্রসিকিউটর। হাসিনা আজিজ সহ আসামি ৪১। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। শুরুতেই ফুটবল বিশ্বকাপের খবর। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে আর্জেন্টিনা স্পেনের মহারণ। ফাইনাল ম্যাচ ঘিরে রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এ নিয়ে আরও জানতে মিরপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর রহমান। মশিউর, খেলা দেখাকে কেন্দ্র করে কেমন প্রস্তুতি দেখছেন দর্শকদের মাঝে? মুহূর্তে অবস্থান করছি ঢাকার মিরপুর এলাকাতে, এবং আমার পেছনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, খেলা এখনো সময় বাকি থাকলেও, খেলার সময় অনেক এখনো বাকি থাকলেও এখানে দর্শকদের মধ্যে যে উন্মাদনা সেটা ইতিমধ্যেই মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এবং বিভিন্ন জার্সি এবং পোস্টার এবং ব্যানার সহ এখানে মানুষজন উপস্থিত হয়েছেন এবং তাদের প্রিয় দলকে সমর্থন জানাতে তারা এই মুহূর্তে এখানে জড়ো হতে শুরু করছেন। খেলা এখনো কিছু সময় বাকি থাকলেও ইতিমধ্যেই ম্যাক্সিমাম সমর্থকরা এখানে উপস্থিত হয়েছেন, এবং আমি সমর্থকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আশাবাদী যে আর্জেন্টিনা অথবা স্পেন যে কোনো একটা দল হয়তো বিশ্বকাপ জিতলেও, বাট তাদের মধ্যে যে উন্মাদনা, আমি আর্জেন্টিনা কিছু ফ্যানদের সাথে কথা বলেছি, তারা যেমন বলেছেন যে আর্জেন্টিনা হয়তো এবার তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে। এবং এখানে বেশ কিছু স্পেনের সমর্থকদের সাথে কথা বলে জানা গিয়েছে যে তারাও বলেছে যে দীর্ঘ ১৬ বছর পর তারাও হয়তো তাদের সেই কাঙ্ক্ষিত ট্রফি দর্শকদের সামনে উঁচিয়ে ধরতে পারবে। এবং আমি কিছু দর্শকদের সাথে কথা বলতে চাই, আমি দর্শকদের প্রত্যাশা জানতে চাইবো। জি, আর্জেন্টিনা এবং স্পেনের খেলা ঘিরে আপনাদের প্রত্যাশা কি? আমার প্রত্যাশা আজকে আর্জেন্টিনা ৩-১ গোলে বিজয় হবে ইনশাল্লাহ। আমি যদি আরও একজন দর্শকের সাথে কথা বলি, তাদের রিয়াকশন আমি জানতে চাইবো। মেসিকে ঘিরে তাদের এক্সপেকটেশন কি থাকবে? আজকে আমাদের মেসিকে নিয়ে আগ্রহ হচ্ছে যে মেসি 2 গোল করবে অথবা 2-1 অ্যাসিস্ট করবে, যে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জয়ের জন্য আর কি। জি, যেমনটা দেখতে পাচ্ছিলেন এখানে মূলত আর্জেন্টিনার সমর্থকই বেশি আমরা যেটা লক্ষ্য করতেছি, এবং স্পেনের অনেক সমর্থকের সাথে আমার কথা হয়েছে এবং তারাও আশাবাদী যে সেই কাঙ্ক্ষিত ফাইনালের সেই শিরোপা তারাও হয়তো দেখতে পাবে। তবে এবং আমি অবস্থান করছি মিরপুর 6 নম্বর এলাকায়, এবং এখানে বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে এখানে খেলা দেখার ব্যবস্থা রয়েছে, এবং সেই বড় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে পেরে তারা অনেক উচ্ছ্বাসিত, এবং বিগত ম্যাচগুলোর মতো আজকেও তারা অনেক উৎসাহ এবং উন্মাদনা নিয়ে তারা এখানে খেলা দেখতে এসেছে। তারা আশা করছে যে একটা বিরাট একটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং তাদের প্রিয় দল ট্রফি উঁচিয়ে ধরবে, এমনটাই প্রত্যাশা দর্শক সমর্থকদের মধ্যে। এবং অলরেডি এখানে দর্শকরা লোকারণ্য হয়ে গেছে, এবং আমার বিভিন্ন আশেপাশে এলাকা থেকে মানুষজন এখানে জড়ো হচ্ছে শুধুমাত্র তাদের প্রিয় দলকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং আমি এখানে বেশ কিছু খুদের সমর্থকের সাথেও কথা বলে জানতে পেরেছি তারা এখানে তাদের প্রিয় দলকে সাপোর্ট করতে এখানে উপস্থিত হয়েছে। যে আসাদ, এই ছিল আমার কাছে রাজধানীর মিরপুর এলাকা থেকে ফাইনাল ম্যাচকে ঘিরে সর্বশেষ অবস্থা। মশিউর, আপনাকে ধন্যবাদ। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চব্বিশের গণঅভ্যুত্থানের আজকের ২০ জুলাই ছিল উত্তাল দিনগুলোর একটি। দেশ জুড়ে কারফিউ, সেনা মোতায়েন, সংঘর্ষ, প্রাণহানি ও রাজনৈতিক নানা ঘটনায় এই দিন হয়ে ওঠে গুরুত্বপূর্ণ।
কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে সহিংসতা ও প্রাণহানির পর দেশ জুড়ে কারফিউ জারি করা হয়। শামীমুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। সালের 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারায় 67 জন, আহত হয় সহস্রাধিক মানুষ। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় উপায় না পেয়ে 20 জুলাই দেশ জুড়ে কারফিউ জারি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। মাঠে নামে সেনাবাহিনী। সান্ধ্য আইন উপেক্ষা করেই রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, মিরপুর ও মোহাম্মদপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। কারফিউয়ের প্রথম দিনেই বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত 26 জন নিহত হন। তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে সরকার। কারফিউ চলার সময় বন্ধ থাকে যান চলাচলও। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল রাখার পাশাপাশি 21 ও 22 জুলাই নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। রাজধানীর বাইরে বিভিন্ন এলাকাতেও সংঘর্ষের খবর পাওয়া যায়। এদিন মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর 10 স্টেশনে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনাও ঘটে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের 3 মন্ত্রীর কাছে 8 দফা দাবি তুলে ধরেন। কি দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সেই দ্বারটি উন্মুক্ত হতে পারে, সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসে দাবি পেশ করেছি। এদিন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্পেন ও ব্রাজিল সফরও বাতিল করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহে 20 জুলাই দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। পরবর্তী দিনগুলোতে আন্দোলন আরও বিস্তৃত হয়ে নতুন মোড় নেয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের অনেক আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি জানিয়ে পুনরায় রাষ্ট্র নির্মাণ এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আলোচনায় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিতর্কের অবসান হওয়া উচিত। আলোচনার মাধ্যমে সমাধানকল্পে বিরোধী দলকে সাংবিধানিক সংশোধন কমিটিতে আনারও আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন এমদাদুল হক খান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এতে হারানো স্বজনদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ সাংবাদিক পরিবারের সদস্যরা। আমার দেশের সন্তানদেরকে আমার দেশের সরকার নির্বিচারে যখন গুলি করে, হত্যা করে, এর চেয়ে নির্মম সত্যগুলো কি আসলে আছে? জুলাই অভ্যুত্থান এবং গেল 17 বছর স্বৈরাচারের আমলে সাংবাদিকদের অবদান তুলে ধরে তা মূল্যায়নের দাবি জানায় ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। আমাদেরই মতো অনেক সাংবাদিক যারা রিয়েল জার্নালিজম করছেন তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। এডিটরদের নামে একটা এলিটিস্টদের একটা নিয়ন্ত্রণ দেখেছি আমরা গত 55 বছর ধরে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে প্রত্যাশা জানান তিনি। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যেটা এগ্রিড, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দলগুলো, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। মির্জা ফখরুল বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে 21 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে, জুলাই সনদ স্বাক্ষর করেছি সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলো পুরোপুরি বাস্তবায়িত করার জন্য। গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে বিরাজমান তোষামদের রাজনীতি থেকে বেরিয়ে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব। তোষামদি
মোসাহেবি, এই জিনিসটা আর দেখতে চাই না। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। এই অনুষ্ঠান এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সেখানে কোন কোন দল অংশ নেবে তা আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। রোববার দুপুরে নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিতে সাংবাদিকদের সাথে কথা বলেন রুহুল কবির রিজভী। সবশেষে অর্থবছরে বিএনপির মোট আয় 22 কোটি 19 লাখ আর ব্যয় হয়েছে 15 কোটি 26 লাখ টাকা। আরও জানাচ্ছেন বিজন কুমার। নিবন্ধিত সব রাজনৈতিক দল প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দেয়। সেই ধারা বজায় রেখে ইসির কাছে নিজেদের বার্ষিক জমা খরচের খতিয়ান তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে তারা হিসাবপত্র হস্তান্তর করেন। সবশেষ অর্থ বছরে দলটির মোট আয় 22 কোটি 19 লাখ আর ব্যয় হয়েছে 15 কোটি 26 লাখ টাকা, আর তহবিলে জমা রয়েছে 6 কোটি 93 লাখ টাকা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক ধারা এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে বিএনপি নিয়মিতভাবে ইসিতে হিসাব জমা দিচ্ছে। আমাদের যে প্রারম্ভিক স্থিতি সেটা ছিল 21 কোটি 13 লক্ষ 97 হাজার 35 টাকা। এখানে আয় হয়েছে 22 কোটি 19 লক্ষ 55 হাজার 182 টাকা, ব্যয় হয়েছে 15 কোটি 26 লক্ষ 10 হাজার 857 টাকা। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত ও কমিশন। নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা নির্ধারণ করবেন কি আইন আছে না আছে দেখে তারা সেই জিনিসটি করবেন। অন্য রাজনৈতিক দল কি বললো না বললো সেটা বিষয় নয়। এ সময় বিএনপির আয় ব্যয়ের উৎস সাংবাদিকদের সামনে তুলে ধরেন দলের কোষাধ্যক্ষ, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। নির্বাহী কমিটির চাঁদা, বই পুস্তক বিক্রয়, প্রাথমিক সদস্য ফর্ম বিক্রয়, নমিনেশন ফর্ম বিক্রয়, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে অনুদান এবং ব্যাংক হতে অর্জিত সুদ ইত্যাদি মিলে এই টাকাটি হয়েছিল। ব্যক্তিকে আর্থিক অনুদান, বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার লিফলেট ছাপানো, দলীয় প্রয়োজনে গাড়ি ক্রয়, বিভিন্ন জনসভায় খরচ। স্থানীয় নির্বাচনে দলীয় নাকি জোটবদ্ধভাবে প্রার্থী দেয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় ব্রিফিংয়ে। এ ব্যাপারে সিদ্ধান্ত হলে আপনাদেরকে জানাবো। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির আয়োজিত রক্তাক্ষরে জুলাই শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন। বর্তমান সরকার আগের ফ্যাসিবাদের পথেই সব কিছু চালাতে চায় ও এই জন্য তারা গণভোটের রায় মেনে নিতে ইতস্তত করছে। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের উপর জোর দেন তিনি। আগের ফ্যাসিবাদের আলোকেই তারা সবকিছু রাখতে চায়, এই জন্যই তারা গণভোটের গণরায়ও মানতে চান না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এর রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। 70% মানুষ যেখানে রায় দিয়েছে, এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, আমরা লড়াই করব রাজপথে। দাবি যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে। সাংবিধানিক সংস্কারে বিরোধী দল সহযোগিতা করেছে না বলেও অভিযোগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার বিকেলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, মব কখনো জাস্টিস হতে পারে না। বিচার চাইলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এমন কাজ বিএনপি করবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এম আর আসাদের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গণ আন্দোলনের পরে যা ঘটেছে
এ সময় জুলাই সনদ নিয়ে তিনি জানান, আইনের শাসন প্রতিষ্ঠা করতে সাংবিধানিক সংস্কারের উদ্যোগে সহযোগিতা করছে না বিরোধী দল। প্রথমেই লিখেছে আমরা সাংবিধানিক সংস্কার কমিশন করব এবং অন্যান্য বিষয়ে সকল বিষয়ে আমরা সংস্কার কমিশন করে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজন মতো সাংবিধানিক সংশোধন এবং আইনি সংস্কার সাধন করব। গুম প্রতিরোধে আইন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এমন কোনো আইন করা হবে না যা দেশের মানুষ চায় না। আমরা যদি ভবিষ্যতে সাংবিধানিক সংশোধনী নেই, সেখানে এই আর্টিকেলগুলো যদি আসে পরিবর্তন, তখন আমাদেরকে 142 অনুসারে আরেকটা রেফারেন্ডাম করতে হবে, গণভোট করতে হবে। সেটা হচ্ছে সেই গণভোট। তারা এখন যে গণভোটের কথা বলছে সেটা গত গণভোট, কিছুদিন আগে যে গণভোটটা পার্লামেন্ট নির্বাচনের সাথে একসাথে হয়েছে, সেই গণভোট তো সাংবিধানিক গণভোট নয়। নতুন বন্দোবস্ত বলতে বিরোধী দল কি বোঝাতে চায় প্রকাশ্যে জানাতে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের সামনে তাদেরকে উন্মুক্ত হতে হবে যে নতুন বন্দোবস্তের রাজনীতি কোনটা। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে প্রতিবেদনে হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা সহ 41 জনকে। এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, হত্যাযজ্ঞের 61 জনের মৃত্যুর তথ্য মিলেছে। এদের মধ্যে 58 জনকে শনাক্ত করা গেছে। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় দায়ের করা হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধ মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। তবে তদন্ত এবং গ্রেপ্তার প্রক্রিয়া ব্যাহত হতে পারে এমন বিবেচনায় অন্য আসামিদের পরিচয় ও সংখ্যা প্রকাশ করেনি প্রসিকিউশন। আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা আসামিদের তালিকাটা, যেহেতু এটা খসড়া চূড়ান্ত প্রতিবেদন যেহেতু আমরা রিসিভ করিনি, আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে আগামী 21 জুলাই। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে সংঘটিত সহিংসতার ঘটনায় 61 জন নিহতের তথ্য মিলেছে। খসড়া তালিকায় আমরা যেটা সংখ্যা পেয়েছিলাম এটা আপনাদের কাছে প্রকাশ করাই যায়। সেখানে হচ্ছে আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি। এদিকে এই মামলার তদন্তের অগ্রগতি জানতে রবিবার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, খসড়া প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি, কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। সেই কারেকশন আমরা এখনই ফাইনাল বলি নেই, আমরা একটু পর্যালোচনা করে আমরা এই আজকে 2-1 দিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। বিচার প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা জানান তিনি। আমাদের যে অভিযোগ ছিল, এই খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে সরকার প্রকৃতি নির্ভর সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে পরিবেশ সুরক্ষায় নাগরিক সমাজের শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। পরিবেশ বান্ধব উন্নয়নের অংশ হিসেবে দেশজ ও উপযোগী প্রজাতির গাছ রোপণ, খাল পুনর্খনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ সহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। This government is focusing more on nature-based solution. Nature-based solution. You can see this, our plantation for 250 million trees, our canal excavation, our renewable energy, our waste management, our electric bus. These are all nature-based solution. Yes. দেশের স্বাস্থ্য খাতে যুক্ত হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এখন থেকে নেক্সট জেনারেশন সিকোয়েন্সি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর ডিএনএ সিকোয়েন্সি বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্যান্সার নির্ণয় করা যাবে। আর এই পরিষেবা চালু করেছে ল্যাব এইড ক্যান্সার হাসপাতাল।
রোববার বিকেলে বনানীতে জেনোফ্যাক্স লাইফ সায়েন্সের সঙ্গে প্রযুক্তিগত চিকিৎসা সেবা চুক্তি করে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে রোগ নির্ণয়ে অধিক নির্ভুলতা, দ্রুততা এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা নিশ্চিত হবে। এ সময় হাসপাতালের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ, এজিএম ফিরোজ আহমেদ ও জেনোফ্যাক্স লাইফ সায়েন্সের বাংলাদেশ ও ভারতের হেড অফ অপারেশন আলোক কুমার বিশ্বাস সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার মাঝে ইরানের নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হামলায় চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনা ও যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির আশঙ্কায় বিশ্বজুড়ে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমআর শাহিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র তৈরি রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়েই এই অনুমোদন দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন সহায়তার রূপরেখা সম্বলিত এই খসড়া চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। তেহরান ও ওয়াশিংটনের চলমান উত্তেজনার মাঝেই ইরানের নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে অনিরাপদ পথ দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টার পর দুর্ঘটনার শিকার হয়েছে ইরানের দুটি জাহাজ ও আরও দুটি জাহাজকে তাদের যাত্রা বিরতিতে রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনা ও যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির আশঙ্কায় বিশ্বজুড়ে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে, বিশ্বজুড়ে মার্কিন নাগরিক ও মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠী বিশ্বের যে কোনো স্থানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমআর শাহিন, মোহনা সংবাদ। আবারও খেলার খবর ক্রিকেট। শেষ ওভারে নাটকীয় ম্যাচে জিম্বাবুয়েকে 4 উইকেটে হারিয়ে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। বুলাওয়েব কুয়েন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 6 ওভারে মেহেদী হাসানের বলে আউট হন ওপেনার মারুমানি। এরপর ব্রায়ান ব্রেটনের 47 ও ডিওয়েন মেয়ার্সের 73 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 143 রান তোলে জিম্বাবুয়ে। সর্বোচ্চ 2টি উইকেট নেন সাইফুদ্দিন। জবাবে তাওহিদ হৃদয়ের 24 ও তানজিদ হাসান তামিমের অপরাজিত 66 রানের সুবাদে 2 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন তানজিদ হাসান তামিম। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফুটবল বিশ্বকাপ ফাইনালে মহাযুদ্ধে মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। বিশ্ববাসীর চোখ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে স্বৈরাচার সরকার কারফিউ জারি। দেশ জুড়ে সংঘর্ষে নিহত 26 তাজা প্রাণ। সাংবিধানিক সংস্কারের সহযোগিতা করছে না বিরোধী দল। অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর গণভোটের রায় নিয়ে টালবাহানা সহ্য করা হবে না, হুঁশিয়ারি জামায়াতের। এবং শাপলা চত্বর হত্যাযজ্ঞে 61 জনের মৃত্যু হয়েছে, জানালেন চিফ প্রসিকিউটর। হাসিনা আজিজ সহ আসামি 41। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।